এখন যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করব সেটা 2016 সালে উত্তরপ্রদেশের লখনৌর হরিওম নগর নামের একটা এরিয়া, সেখানকার একটা বাড়িতে ঘটেছিল। তবে গল্পটা শুরুটা করব 2013 সাল থেকে। 2013 সালে একটা ফ্যামিলিটা ছিল রাম আর সুলোচনা নামের এক ভদ্রমহিলা, তাদের ফ্যামিলিতে ছিল তাদের একমাত্র ছেলের নাম ছিল শিবা সাক্সেনা। তারা সবাই একটা গ্রাম বলরামপুর নামের একটা গ্রামে থাকত। কিন্তু শিবা যখন প্রাপ্তবয়স্ক হয়, শিবা একটা বেসরকারি কোম্পানিতে সেলস এক্সিকিউটিভের পদে চাকরি শুরু করে। তখন বলরামপুর থেকে তার অফিস খুব দূরে ছিল, সেই জন্য তার মামার একটা বাড়ি ছিল যেটা লখনৌর হরিওম নগরে ছিল। তো সেখানে সে নিজের দিদির হাজব্যান্ড আর তাদের একমাত্র ছেলে শিবাকে ওই বাড়িটা থাকার জন্য দিয়েছিল। তো শিবাকে তিনি নিজের ছেলের মতোই স্নেহ করতেন, কারণ সেই মামার কোনো ছেলে মেয়ে ছিল না। মামা কিন্তু বলরামপুরেই থাকতো, সেই গ্রামে। তার শহরে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা নিজের দিদির হাজব্যান্ড আর তার ছেলেকে থাকতে দেওয়া হয়। সেখান থেকে শিবা নিজের অফিস বা যে চাকরি সেটা শুরু করে। শিবা আর শিবার ফ্যামিলি মাঝে মধ্যেই বলরামপুর যেত আর মাঝে মাঝেই তারা লখনৌতে থাকতো। সেই রকমই একদিন বলরামপুর থেকে লখনৌ ফেরার জন্য তারা বাইকে করে ফিরছিল। শিবা বাইক চালাচ্ছিল, পেছনে বসেছিল তার বাবা, তার পেছনে তার মা। হঠাৎ করে সামনে থেকে একটা বড় গাড়ি এসে তাদের বাইকে ধাক্কা দিয়েছিল। গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গেই তার বাবা রামজি সাক্সেনা মারা গেছিল। গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল শিবা সাক্সেনাকে আর তার মা সুলোচনাকে। শিবা সাক্সেনার একটা হাঁটুর অপারেশন হয়েছিল, তারপরে শিবা সাক্সেনা সুস্থ হয়ে উঠেছিল। সে সামান্য খুঁড়িয়ে চলতো সেই ঘটনার পর থেকে। আর মা সুলোচনা, তার কিন্তু একটা মেন্টাল প্রবলেম হয়ে গেছিল। সে কথা মনে রাখতে পারতো না, লোকজনকে চিনতে পারতো না। ওই ঘটনার পর থেকে, স্বামীকে হারানোর পর থেকে তিনি একজন মানসিক রোগী হয়ে গেছিলেন। ওই ঘটনার পর আত্মীয় স্বজনরা বলে শিবা কর্মসূত্রে বেশিরভাগ বাড়িতে থাকে না। কখনো সপ্তাহে একদিন বাড়িতে আসে, কখনো সে দিনের পর দিন বাড়িতে থাকে না। তাহলে এই সময় শিবার একটা বিয়ে দেওয়া দরকার, যাতে সেই ভদ্রমহিলা সুলোচনার দেখাশোনাও হবে আর বাড়িতে সুলোচনার সাথে থাকার একজন লোকও আসবে। সব আত্মীয় স্বজনরা তার জন্য বিয়ে ঠিক করার চেষ্টা করছিল। লখনৌ শহরে যে এরিয়াতে তারা থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটা পাত্রী পাওয়া যায়। পাত্রীর নাম ছিল মধু আস্থানা। মধু আস্থানার বাবা একজন সরকারি কর্মচারী ছিল। তার এক ছেলে এক মেয়ে, যমজ ছেলে মেয়ে। একজনের নাম মধুর যমজ ভাই মধুর সাথে যার খুব ভালো সম্পর্ক, ছোট থেকে তারা দুজন একদম বন্ধুর মতো বড় হয়েছে। দুজনকে খুব ভালোবাসত। দুই ভাই বোনের মধ্যে খুব ভাব ছিল। সেই জন্য মধুর বাড়ির লোকজনেরা চাইছিল যে কাছাকাছি লখনৌতেই যাতে তাদের মেয়ের বিয়ে দেওয়া যায়। বিয়েটা 2013 সালের ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে হয়ে গেছিল। তারপর থেকে ওই মামার দেওয়া বাড়িতে শিবা আর তার স্ত্রী মধু সংসার শুরু করে। বেশ কিছুদিন ঠিকঠাক চললেও মধু কিন্তু সবসময় বিরক্ত হয়ে থাকতো হাজবেন্ডের উপরে, কারণ হাজবেন্ড বেশিরভাগটাই বাড়িতে থাকতো না। আর তার যে শাশুড়ি, তিনি থেকেও না থাকা, তিনি সবসময় নিজের বিছানাতেই থাকতেন। ক্রাইমের যে ঘটনাটা ঘটেছিল এই ফ্যামিলিতে, সেটা 2016 সালে ঘটেছিল।
2013 থেকে 2016 মধ্যে দুবার মধু আস্থানা বা সেই সময় যে মধু সাক্সেনা হয়ে গেছিল, সে দুবার প্রেগনেন্ট হয়, দুবার তার সিজারিয়ান ডেলিভারিও হয়। কিন্তু বাচ্চা জন্মানোর পর বাচ্চা মারা গেছিল। দুবারই এমন হওয়াতে স্বামী স্ত্রী দুজন খুব মন খারাপ হয়ে যায়। তারা চিন্তায় তো ছিলই। স্ত্রীর মেজাজ আরও খিটখিটে হয়ে যায়। সব সময় সে হাজবেন্ডের সাথে ঝগড়া শুরু করে যে কেন তুমি বাড়িতে থাকো না, আমি একা এইভাবে কীভাবে কাটাবো। কিন্তু হাজবেন্ড, তারও করার কিছু নেই। সে নতুন চাকরি খুঁজছিল, এমন কোনো চাকরি যেটাতে সে বেশিক্ষণ বাড়িতে থাকতে পারবে। কিন্তু যতক্ষণ না অন্য কোনো চাকরি পাওয়া যায়, তাকে বাইরে যেতেই হবে, 2 দিন 4 দিন করে বাইরে থাকতে হবে, যেহেতু তার সেলসের কাজ। তো এইভাবেই চলছিল। স্বামী কোনোভাবে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছিল। এদিকে স্বামী শিবা সাক্সেনার যে মাসি, সে কিন্তু ওই এরিয়াতেই থাকতো। সেই মাসি আর মেশোর কোনো ছেলে মেয়ে ছিল না, সেই জন্য তারা নীরজ নামের একটা ছেলেকে দত্তক হিসাবে নিয়েছিলেন। নীরজ পড়াশোনার জন্য বাইরে থাকতো হোস্টেলে। তো সে মাঝে মধ্যে নিজের বাড়িতে, মানে যে ফ্যামিলিটা তাকে দত্তক নিয়েছে, শিবার মাসি আর মেশো, সেখানে আসতো। সে যখনই বাড়ি আসতো, বৌদি হিসাবে মধুর সাথেও দেখা করতে যেত। মধু সাক্সেনার মাস্তুতো দেওর নীরজ, তার সাথে মধু সাক্সেনার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। এই সম্পর্কটা শুরু হওয়ার পর থেকে নীরজ বেশিরভাগ সময় নিজের দাদা শিবার বাড়িতেই কাটাতো। আর শিবা এবার বাড়িতে থাক বা না থাক, মধু তাকে কোনো প্রশ্নও করতো না। মধু মনে মনে চাইতো যে তার হাজবেন্ড বাড়িতে না থাকলেই ভালো। তো এইভাবে 2016 সালের 16ই অক্টোবর, করওয়া চৌথ ছিল সেই সময় 19শে অক্টোবর, তার থেকে 3 দিন আগে, একদিন আগেই শিবা নিজের অফিসিয়াল কোনো কাজে শহরের বাইরে গেছিল। সে নিজের স্ত্রীকে না জানিয়েই হঠাৎ করে 16 তারিখে করওয়া চৌথের 3 দিন আগে বাড়ি ফিরে এসেছিল বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কারণ বউ তাকে জিজ্ঞেস করেছিল যে সে করওয়া চৌথে এইবার থাকবে কিনা, কিন্তু হাজবেন্ড বলেছিল হয়তো থাকতে পারবে না। স্ত্রী কিন্তু রাগ করেনি, তবে শিবার মনে হয়েছিল যে স্ত্রী রাগবে, কিন্তু রাগেনি। কিন্তু শিবা বুঝেছিল যে স্ত্রী নিশ্চয় মনে মনে রাগ করেছে, তাহলে তাকে অবাক করে দিতে হবে, হঠাৎ করে করওয়া চৌথের সময় চলে আসতে হবে। সে করওয়া চৌথের 3 দিন আগে চলেও এসেছিল। সে যখন বাড়ি ফিরে এসেছিল, সে বাড়িতে এসে দেখেছিল একটা বন্ধ ঘরে তার স্ত্রী আর স্ত্রীর সঙ্গে তার মাস্তুতো ভাই নীরজ রয়েছে। তার খুব রাগ হয়েছিল। সে দরজায় নক করেছিল, স্ত্রী দরজা খুলে দিয়েছিল। স্ত্রী হঠাৎ করে স্বামীকে আসতে দেখে একটু থতমত তো খেয়েই ছিল, আর সে মাথা নিচু করেছিল যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা বন্ধ ঘরে কি করছো। তখন স্ত্রীর কাছে কোনো উত্তর ছিল না, কিন্তু হাজবেন্ড তার গালে চড় মেরেছিল। এইটা দেখে তার প্রেমী একদম সহ্য করতে পারেনি, সে রেগে গেছিল। সে নিজের দাদার ওপর হাত তুলতে চেয়েছিল। দাদা সঙ্গে সঙ্গে তার কলার ধরে তাকেও 2-4 থাপ্পড় লাগিয়েছিল। এমন সময় খুব রাগ হয়েছিল নীরজের। নীরজ নিজের দাদাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছিল। তারপরে তার ওপর উঠে বসেছিল, গলা চেপে ধরেছিল। তাকে কিন্তু সাহায্য করেছিল শিবার স্ত্রী মধু। মধু আর নীরজ দুজনে মিলে মেরে ফেলেছিল শিবাকে। তারপরে মুড ফ্রেশ করার জন্য দুজনে বাইরে বেরিয়ে গেছিল, কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিল। ঘোরাঘুরির পরে বাইরে খাবার খেয়েছিল, খেয়ে বাড়ি চলে এসেছিল। তারপরে দুজনে মিলে প্ল্যানিং করেছিল যে বডিটাকে কি করা যায়। তারা ঠিক করেছিল যে বডিটাকে টুকরো করা হোক। 3 টুকরো করা হয়েছিল। করার পরে
তারা বাড়ির যে সেপটিক ট্যাঙ্ক, যাতে টয়লেট, ল্যাট্রিন ইত্যাদি জল গিয়ে পড়ে, সেখানে পলিথিনে করে টুকরোগুলোকে বেঁধে ফেলে দেওয়া হয়েছিল। সেপটিক ট্যাঙ্কের যে ঢাকনা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আবার তাদের খেয়াল হয়েছিল যে আরে বেডরুমের কোণার দিকে মাথাটা পড়ে রয়েছে, সেটা তো এখনো ফেলা হলো না। আবার মাথাটাকে একটা পলিথিনে বেঁধে দিয়ে আবার সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খোলা হয়েছিল, আবারও ফেলে দেওয়া হয়েছিল মাথাটা। তারপরে দেওর আর বৌদি দুজনে পুরো বাড়িটা কোনা কোনা ভালোভাবে ক্লিন করেছিল, বিছানা, চাদর ইত্যাদি ধোয়াধুয়ি সব করেছিল। বৌদি আর দেওর দুজনে বারবার বাজারে গেছিল, বাজার থেকে করওয়া চৌথের জন্য, পুজোর জন্য বিভিন্ন জিনিসপত্র কিনে এনেছিল। করওয়া চৌথ হাজব্যান্ডের লম্বা আয়ুর জন্য হাজব্যান্ডের ওয়াইফরা করে থাকে। সারাদিন নির্জলা উপোস করে, সন্ধেবেলায় চাঁদের পুজো করে, হাজব্যান্ডের পুজো করে, তারপরে জল গ্রহণ করে। এই যে একটা পর্ব, এটা অবাঙালিরা পালন করে। তো করওয়া চৌথের জন্য মধু অনেক বাজার হাট, পুজো সামগ্রী ইত্যাদি কিনছিল। যার লম্বা আয়ুর জন্য এই পুজো সে করবে, তাকে কিন্তু অলরেডি সে মেরে কাটার পরে সেই বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে, কিন্তু লোকজনকে দেখাবার জন্য সে ওই করওয়া চৌথের উপোসটা করবে বলে ঠিক করে। করওয়া চৌথের দিন সে উপোস করেছিল, সে নতুন বউয়ের মতো সেজেছিল, যেটা নিয়ম আছে। তো তারপরে সে পুজোর থালা নিয়ে ছাদে উঠেছিল, পুজোও করেছিল। আশেপাশের প্রতিবেশীরা জিজ্ঞেস করেছিল যে আজকে করওয়া চৌথ, আজকে শিবা কেন নেই? তো সে মন খারাপ করে বলেছিল শিবার তো এইরকমই চাকরি, শিবা থাকে না, আমি কতবার রিকোয়েস্ট করেছি আসার জন্য, কিন্তু শিবা এলো না। যাই হোক, লোকজন এটাও ভেবেছিল যে মধু কত ভালো, দেখো হাজব্যান্ড নেই তো কি হয়েছে, দেওরের সঙ্গে সমস্ত বাজার হাট করেছে, তারপরে পুজো করছে। তো সে বলে যে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কলে কথা বলবো আর পুজোটা সেরে নেব। এইভাবে 1 মাস কিন্তু কেটে গেছিল। কেউ বুঝতেও পারেনি যে শিবা বাড়িতে আসছে না। আজকাল শিবা বেশিরভাগ বাড়িতে থাকতো না। 1 মাস কেটে যাওয়ার পর এবার কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন প্রতিবেশীরা জিজ্ঞেস করতে শুরু করে যে শিবা কই, আমরা দেখতে পাচ্ছি না কেন। তখন তার স্ত্রী বলে যে শিবার খুব জরুরি কাজ, সে ইউপির থেকেও বাইরে গেছে। বারবার এই ধরনের কথা বলতে থাকে। মাঝে মধ্যে সে প্রতিবেশীদেরকে বলে যে কালকে রাতে এসছিল, কিন্তু আবার আজকে আর্লি মর্নিং বেরিয়ে চলে গেছে, তাই জন্য হয়তো আপনারা দেখেননি। এইভাবে কিন্তু সে কাটিয়ে ফেলছিল। যমজ ভাই ছিল, আগেই বলেছি, যার নাম ছিল মোহিত। মোহিতের সাথে যেমন তার দিদির খুব ভালো সম্পর্ক, সেই রকমই দিদির হাজব্যান্ড শিবারও খুব ভালো সম্পর্ক। মোহিত বারবার শিবাকে কল করার চেষ্টা করছিল, শিবা কল রিসিভ করছিল না। তখন সে নিজের দিদিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, যখনই আমি শিবাকে কল করছি শিবা রিসিভ করছে না, কি ব্যাপার? তার দিদি বলে যে কি জানি, আমিও জানি না, বাড়িতেও এসছিল। কিন্তু মোহিতের প্রায় 1.5 মাস পর সন্দেহ হয়েছিল যে এরকম হতে পারে না। একজন লোক হঠাৎ করে ফোনই ধরছে না, অথচ সে নাকি নিজের স্ত্রীর ফোন ধরছে, স্ত্রীর সাথে কথা হচ্ছে। স্ত্রী বারবার বলছে যে, কখনো বলছে ইউপির বাইরে গেছে, কখনো বলছে অন্য কোথাও গেছে। নিশ্চয় কোনো না কোনো একটা ব্যাপার লুকানোর চেষ্টা করছে শিবার স্ত্রী মধু। সে শিবার একজন মামা ছিল, যে বর্তমানে কর্মসূত্রে রাজস্থানে ছিল, যার বাড়িতে শিবা আর শিবার স্ত্রী আর শিবার মা থাকত। তাকে মধুর ভাই কল করে মামাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, শিবা কোথায় গেছে? আমি শিবাকে 1.5 মাস ধরে কল করছি, শিবা রিসিভ করে না। এই কথাটা শুনে শিবার যে মামা, হংসরাজ তার নাম, সেও অবাক হয়। সে বলে হ্যাঁ সত্যি, শিবাকে আমি খুব একটা কল করি না, শিবা মাঝে মধ্যে আমার কাছে কল করে, আমার ব্যাপারে খোঁজ নেয়, কিন্তু কি হয়েছে?
শিবা একদম চুপচাপ হয়ে গেছে কেন? তখন শিবার মামা রাজস্থান থেকে মধুর ভাইকে বলে যে তুমি একবার পুলিশ স্টেশনে যাও। মধুর ভাই নিজের বোনকে কল করে বলে যে কোথায় চলে গেছে শিবা, আমরা তো বুঝতে পারছি না, পুলিশ স্টেশনে যাব ভাবছি। তখন শিবার যে ওয়াইফ মধু, সে বলে না না, তোকে পুলিশ স্টেশন যেতে হবে না, আমিই যাচ্ছি, বাড়ির কাছেই পুলিশ স্টেশন, তুই আবার অত দূর থেকে আসবি। তো মধু চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সবটা বলে যে আমার হাজব্যান্ড এরকম বাইরে বাইরে চাকরি করে, হঠাৎ করে কি হয়েছে সে তো আর আসছে না। পুলিশ বলে যে ঠিক আছে, আপনি একটা লিখিত অভিযোগ করুন, আমরা তারপরে আপনার হাজব্যান্ডকে খোঁজা শুরু করব। সে কিন্তু লিখিত অভিযোগ না করেই মুখেই পুলিশকে জানিয়ে ব্যাপারটা চলে এসেছিল। তারপর থেকে যখনই কোনো আত্মীয় স্বজন কেউ জিজ্ঞেস করত, মধু বলতো যে আমি তো পুলিশে কমপ্লেন করে এসেছি, এফআইআর করে এসেছি, পুলিশ খুঁজবে নিশ্চয়, কোথায় গেছে শিবা কি জানি, এই ধরনের কথা বলতেই থাকে। এবার রাজস্থান থেকে শিবার মামা ফিরে এসেছিল নিজের গ্রামের বাড়িতে বলরামপুরে। সেখান থেকে সে শিবার স্ত্রীর যে ভাই মোহিত, তার সাথে কথা বলে। মোহিত বলে যে আমার মনে হচ্ছে যে আমার দিদি মধু কোনো একটা ব্যাপার লুকাচ্ছে। এবার মোহিত আর শিবার মামা একসাথে মিলে সেই পুলিশ স্টেশনে যায় যেখানে মধু কমপ্লেন জানিয়ে এসেছিল। সেখানে গিয়ে বলে যে এতদিন হয়ে গেল, 3 মাস হয়ে গেল, আপনাদেরকে বলা হয়েছে, আপনারা শিবাকে খুঁজছেন না কেন? পুলিশ বলে যে হ্যাঁ, শিবা বলে একজন হারিয়ে গেছে, তার স্ত্রী এসে মৌখিক বলে গেছিল, আমরা লিখিত একটা অভিযোগ দায়ের করতে বলেছিলাম, সে করেনি, সেই জন্য আমরা ব্যাপারটাকে সিরিয়াসলি নিইনি। আর আমরা ভেবেছিলাম এতদিনে হয়তো সেই শিবা নামের ভদ্রলোক বাড়ি ফিরে এসেছে। এবার কিন্তু শিবার মামা হংসরাজ আর শিবার স্ত্রীর যে ভাই মোহিত, দুজনেরই সন্দেহ হয়েছিল যে মধু কিছু একটা ব্যাপার নিশ্চয় লুকানোর চেষ্টা করছে, না হলে এইভাবে সে মিথ্যা বলছে কেন প্রথম থেকে? সে পুলিশ কমপ্লেনটাও ঠিক করে করেনি, তারই হাজবেন্ড, তার কোনো চিন্তা নেই, লোকজন চিন্তা করছে, লোকজন বারবার তার কাছে খোঁজ নিচ্ছে, সে কিন্তু কখনোই নিজের হাজবেন্ডের নামও বলে না, খোঁজার চেষ্টাও করে না। আশেপাশের প্রতিবেশীরাও বলেন যে সব সময় কিন্তু নীরজ নামের ওই দেওর আসা যাওয়া করে, বৌদিকে নিয়ে ঘুরতে বেড়াতেও যায়, তারা দুজনে কিন্তু বেশ খুশিতেই আছে বলে মনে হচ্ছে। এবার মধুর ভাই মোহিত, তার পুরো সন্দেহটা গিয়ে পড়েছিল মধুর ওপর। সে মধুর কাছে যায়, মধুর কাছে খুব ভালো ভালো কথা বলে, বলার পরে বলে যে আমি জানি যে হারিয়ে গেছে শিবা, তুই জানিস যে শিবা কোথায় আছে, তুই আমাকে বল শিবা কোথায় আছে, যদি শিবা রেগে গিয়ে থাকে তোর ওপরে, বা তুই হয়তো কিছু শিবাকে বলেছিস খারাপ কথা, যা সত্যি কথা আমাকে বল, আমি তোর ভাই, আমি তোর ক্ষতি করব না, আমি সব সময় তোর সাথে আছি। এই ধরনের কথাগুলো যখন সে শোনে, সে বোঝে যে তার ভাই তার উপর কিছু একটা সন্দেহ করছে, কিন্তু সঙ্গে তার এটাও মনে হয় যে ভাইকে যদি সবটা সত্যি সত্যি বলে দিই, ভাই তার সঙ্গ দেবে। কারণ ভাই বারবার যাচ্ছে পুলিশ স্টেশনে, ভাইকে যদি সত্যি কথাটা বলে ফেলা হয় তাহলে কিন্তু সে পুলিশ স্টেশনে যাবে না, পুলিশও আর গুরুত্বও দেবে না, আর শিবাকে খোঁজার চেষ্টাও করবে না। মধু এই পর্যন্ত যা যা ঘটেছিল, বা সে নীরজের সাথে শিবার বডিটা নিয়ে যা যা করেছিল সবটা বলে ফেলেছিল। 25 ফেব্রুয়ারি 2017, ওই ঘটনার থেকে প্রায় 4 মাস পর মধুর ভাই মোহিত সঙ্গে শিবার মামা হংসরাজ দুজনে পুলিশ স্টেশনে যায়, পুলিশকে সমস্ত ব্যাপারটা জানায়। তবে সেদিন সন্ধে হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছিল, সেই জন্য সেই রাতটা অপেক্ষা করা হয়। 26 ফেব্রুয়ারি 2017 নগর নিগমের লোকদেরকে সঙ্গে নিয়ে পুলিশ টিম চলে আসে, সেপটিক ট্যাঙ্কটা খোলা হয়, খোলার পরে বিভিন্ন পলিথিনে একদম পচে যাওয়া গলে যাওয়া বডি উদ্ধার করে টিম।
এমন অবস্থা হয়ে গেছিল, দেখে চেনার উপায় ছিল না যে এটা কে। পরনের যে প্যান্ট ছিল সেটা দেখে বোঝা যায় যে এটা কোনো পুরুষের শরীরের অবশেষ। পরবর্তীকালে তার মায়ের সাথে তার ডিএনএ স্যাম্পল টেস্ট করে প্রমাণ হয়ে যায় যে ওটাই শিবা। কিন্তু এই সঙ্গে আরও একটা কথা বলি, মধু অ্যারেস্ট হয়, মধুকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, কিন্তু মধুর সাথে যে ক্রাইম পার্টনার, মধুর প্রেমিক নীরজ, সে কিন্তু যখন মধুর কাছে শুনেছিল যে মধুর যমজ ভাই মোহিত আর শিবার মামা দুজন পুলিশ স্টেশনে যাচ্ছে বারবার আর তারা সন্দেহ করছে, তখনই সে ওই এরিয়া ছেড়ে পালিয়ে গেছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত 10 বছর হয়ে গেছে, পুলিশ কিন্তু মধুর সেই প্রেমিক বা মধুর সেই ক্রাইম পার্টনার নীরজকে এখনও খুঁজে বের করতে পারেনি। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।